আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক। ইসরায়েল ফিলিস্তিন চলছে যুদ্ধ এবং ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই সমস্ত মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলের হামলায় উঠে পড়ে লেগেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। হামাসের পূর্ণ গঠনে গতি অবিশ্বাস্য, দ্বিতীয় সিনহর উত্থান নিয়ে ইসরায়েলি সেনাদের আতঙ্ক। ক্যালিফোর্নিয়া আরেক এলাকা ছড়িয়ে পড়েছে দাবানল, বাড়ছে বাতাসের গতি, পাপে ছাড়ে না বাপেরে। লাদাখে মুখোমুখি চীন ভারত যুদ্ধ শুরু। বাংলাদেশ আর্থিক কেলেঙ্কারি মন্ত্রী পদত্যাগ ছাড়লেন টিউলিপ। গাজার যুদ্ধবিরতি খণ্ডাংশ খসড়া দুপক্ষে দেখানো হচ্ছে, জানালো কাতার। ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর উত্তর কোরিয়া আতঙ্কে ইসরায়েল। যুদ্ধের সেই আইকনিক ছবি সরানো নিয়ে ভারতের সেনাবাহিনী প্রধান। এবং সর্বশেষে জানিয়ে দেব আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বাসভবনে ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। হামাসের পূর্ণ গঠনের গতি অবিশ্বাস্য, দ্বিতীয় সিনহর উত্থান নিয়ে ইসরায়েলি সেনাদের আতঙ্ক। ওয়াল স্ট্রিট জার্নাল হামাস আন্দোলনের সক্ষমতার কথা তুলে ধরে জানিয়েছেন, ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনহর শাহাদাতের পর এই আন্দোলন আরো শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরো নতুন নতুন সদস্য সংগ্রহ করেছে। তারা ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকর যুদ্ধের দিকে ঠেলে দিতে সক্ষম হয়েছে। গত বছর 18 অক্টোবর গাজার দক্ষিণে রাফা শহরের তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েলের সাথে সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনহর শহীদ হন। ইসোনার উদ্ধৃতি দিয়ে পাস টুডে জানায়, শহীদ ইয়াহিয়া সিনহর 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আল আকসা তুফান অভিযানে কমান্ডো হিসেবে পরিচিত। গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে হামলায় ওই অভিযান চালিয়েছে। হামাসের এই অভিযান অজুহাতে ইসরায়েলি গাজার উপর থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘরবাড়ি ধ্বংস করতে অব্যাহত রেখেছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 5000 ফিলিস্তিনি শহীদ ও লাখ লাখ মানুষ আহত হয়েছেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে শহীদ ইয়াহিয়া সিনহর ছোট ভাই ও হামাসের আরেক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনহর সাহসিকতার কথা উল্লেখ করে লিখেছেন, হামাসের সক্ষমতা সৃষ্টি আরেকজন সিনহর রয়েছে এবং তিনি হামাসকে আবারও পুনর্জীবিত করার চেষ্টা করেছেন। সূত্র পাস টুডে। ক্যালিফোর্নিয়ার আরেক এলাকা ছড়িয়ে পড়েছে দাবানল, বাড়ছে বাতাসের গতিবেগ। ক্যালিফোর্নিয়ার আরেকটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে, এখনো নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সহ অন্যান্য এলাকার দাবানল। এখন পর্যন্ত 25 জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। আগামী কয়েক ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ কারণে দাবানল নিয়ন্ত্রণে কোন দমকল বাহিনীকে মারাত্মক বেগ পেতে হচ্ছে, ভালো ফল পাওয়া যাচ্ছে না। স্থানীয় সময় সোমবার নতুন করে ভেনচুয়া কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। তবে তীব্র বাতাসের বেগ বেড়ে যাচ্ছে, যে কারণে দাবানল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই এলাকায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ফায়ার প্রোটোকল বিভাগের তথ্য মতে অঙ্গরাজ্যটি বর্তমানে 124টি ছোট বড় দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 164 বর্গ কিলোমিটারের বেশি জায়গা, ধ্বংস হয়েছে 12,000 বেশি অবকাঠামো, পুড়ে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা, ঘরবাড়ি সহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে। সূত্র পাস টুডে এসে। এবার লাদাখে মুখোমুখি চীন এবং ভারত। ভারত সীমান্তে চোখ রাঙানো বন্ধ করছে না চীন। এর অ্যাকচুয়াল লাইফ অফ কন্ট্রোল বা এলএসির কাছে বড় আকারে সেনা মহড়া ছড়িয়েছে বেজিং। অত্যাধুনিক সমরাস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনের সৈনিকদের কাছে গোলাবারুদ রসদ পৌঁছে দেওয়ার অনুশীলন করছে চীন। প্রতি বছর 15 জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে। এবার তার কয়েকদিন আগে
এলএসি তে মহড়া চালিয়েছে চীন। ফলে সময় তারিখে এই মহড়াকে অত্যন্ত তাৎপর্য বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, লাদাখ সীমান্তের কাছে পিএলএ অফিসার এবং জওয়ানেরা কসরত করেছেন। শুধু রেজিস্ট্রেন্ট সেনা অফিসার এবং জওয়ানরা যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। উচ্চ পাহাড়ি এলাকা মহড়া চালায় তারা। মহড়ার খাড়াই ভূখণ্ডে চলাচল যানবাহন ব্যাহত ঘটছে, যে ব্যবহার করছে চীন বাহিনী। চীনের এই মহড়ার খবর পাওয়ার পর এলএসি তে হাই অ্যালার্টে চলে যায় ভারতীয় সেনা। তবে মহড়া চলাকালীন এসএসির কোন রকমের আগ্রাসন দেখায়নি পিএলএ। এ ধরনের মহড়ার একাধিক তাৎপর্য রয়েছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সূত্র ইন্ডিয়া টুডে। এদিকে বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ। বাংলাদেশ আর্থিক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ব্রিটেনের আর্থিক বা সেবা বিষয়ক প্রতিরক্ষা মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা টিউলিপ। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এই এমপি লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশ দুর্নীতি অনিয়ম নিয়ে আলোচনার মধ্যে ছিলেন। সবচেয়ে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর মধ্যে স্টারমারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর এলো। রয়টার্স লিখেছে, পদত্যাগপত্রে তিনি লিখেছেন, অভিযোগ পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স এবং অবজারভাইট স্টাডিজ অফ স্যার লাউডি ম্যাগনাট নিশ্চিত করেছেন যে তিনি টিউলিপ মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করেন। পরে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর টিউলিপ এক্স হ্যান্ডেলে তার পদত্যাগপত্র কথা জানান। এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেছেন। গাজার যুদ্ধবিরতির খসড়া দুপক্ষের দেখানো হয়েছে, জানালো কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আলোচনা যেহেতু চলমান তাই এই বিশেষ বিস্তারিত তথ্য তিনি এখনই দিতে পারছেন না। তবে তিনি বলেছেন, গাজার যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া উভয় পক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেন, দোহায় গাজার যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি নতুন অগ্রগতি বিস্তারিত তথ্য আসবে। আমরা আরো আশা করি ফলাফল ইতিবাচক হবে। আমরা এতটুকু বলতে পারি যে আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছি। তিনি বলেছেন, আমরা বলতে পারি যে চুক্তি সম্পাদনের প্রধান বাধাগুলো অতিক্রম করেছে এবং গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। আমরা আশা করি শীঘ্রই এ চুক্তি ঘোষণা করা হবে। একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বাইডেন ট্রাম্প সরকারের প্রচেষ্টার প্রশংসা করে আল আনসারি আরো বলেছেন, গাজা এবং গাজার সমস্ত ভূখণ্ডের পর দখলদারিত্ব অবসান ঘটাতে আমাদের অবস্থান সুদৃঢ়। এই ভূখণ্ডের সকল ভূমিতে ফিলিস্তিনিদের সেই সিদ্ধান্তকে চূড়ান্তভাবে আমরা অনুমোদনে বিশ্বাসী। মধ্যস্থতাকারী বিশেষ করে কাতার, মিশর, আমেরিকা গাজা যুদ্ধবিরতি চুক্তির সাফল্যের জন্য যা কিছু দরকার তাই করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র পাঁচ টুডে এনএমএ। ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট থাকাকালে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনার ব্যবস্থা করেছিলেন ট্রাম্প। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরাদ দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়া দেশের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জেসিএন বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল 9:30 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার জাংগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, এসব ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটার পর্যন্ত উড়েছে। উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি চলমান রয়েছে। এর আগে গত মঙ্গলবার উত্তর কোরিয়া জানায়, মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইআরজিসিএস সফল পরীক্ষা চালাচ্ছে। দেশটির নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা তদারকি করেন। সূত্র পাঁচ টুডে এস এ। মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি স্মরণে নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান। নয়াদিল্লির রাইসিয়া হিলে এক কার্যালয় থেকে 1971 সালে মুক্তিযুদ্ধের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানে আত্মসমর্পণের আইকনিক ছবি সরিয়ে ফেলার নিয়ে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
মঙ্গলবার উপেন্দ্র দ্বিবেদী এ বিষয়ে কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এনডিটিভি প্রতিবেদন উল্লেখ করা হচ্ছে, ঐতিহাসিক ওই ছবির জায়গায় সম্প্রতি কর্মক্ষেত্র নামে নতুন একটি চিত্রকর্ম বসানো হয়। এমন পদক্ষেপ সাবেক অনেক সেনাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, যা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবিটি সেনাপ্রধানের অফিসে লাউঞ্জে দেওয়ালেই থাকতো। গেল ডিসেম্বর সেটি রক্ষণাবেক্ষণের জন্য নামিয়ে নেওয়া হলেও পরে আর সেনাপ্রধানের কার্যালয়ে ফিরিয়ে আনা হয়নি। তার পরিবর্তে ছবিটি পাঠানো হয় মানেকশ কনভেনশন সেন্টারে। আর তার জায়গায় সেনাপ্রধানের কার্যালয়ে লাউঞ্জে একটি নতুন শিল্পকর্ম বসানো হয়েছে। তবে এই পদক্ষেপ সমর্থন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, আপনি যদি ভারতের সোনালী ইতিহাস দেখেন, এর ৩টি অধ্যায় রয়েছে। এটি ব্রিটিশ যুগ, মুঘল যুগ এবং তার আবে আগের যুগ রয়েছে। আমরা যদি এটিকে আরো সেনাবাহিনীর লক্ষ্য সংযুক্ত করতে চাই, প্রতীকীগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে ভারতীয় সেনাবাহিনীর মতে কর্মক্ষেত্র নামে নতুন চিত্রকর্মের অর্থ ফিল্ড অফ ডিউটস বা কর্মক্ষেত্র। এটি সেনাবাহিনী এমনভাবে চিত্রিত করে যা জাতির মূল্যবোধ রক্ষা এবং প্রযুক্তিভাবে উন্নত সমন্বিত শক্তিতে তার বিতর্কের প্রতিফলন। সূত্র এনডিটিভি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিজারিয়ার বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, উত্তর ইসরায়েল সিনজিয়া শহর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে যখন এই হামলা চালানো হয় তখন ওই ভবনে মিস্টার নেতানিয়াহু ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির দিকে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। যখন এই হামলা চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই বাসভবন কিংবা এর আশপাশে ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত এনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনীর বরাদ্দে রয়টার্স বলেছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি। তবে এটি একটি ভবনে আঘাত এনেছে, সেই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মোট 3টি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে। ইসরায়েলি আশঙ্কা প্রতিরক্ষা ব্যবস্থা অন্য 2টি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ঠেকিয়ে দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।